নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে তোমরা যেই গল্পটি শুনতে চলেছ, গল্পটির নাম অতি রহস্যজনক ও অতি ভয়ঙ্কর। গল্পের নাম হচ্ছে ভূতের মুখেই ভূতের গল্প। তোমরা সবাই শুনেছ দাদু ঠাকুমা বা আমাদের বাবা মার মুখে ভূতের গল্প, কিন্তু কখনো কি শুনেছ যে ভূতেরাই ভূতের গল্প করছে? আজকে এই গল্পে আমরা শুনতে পারবো ভূতেরাই ভূতের গল্প বলছে। অতি রহস্যময় ও অতি সন্দেহজনক এই গল্প আমি আজকে তোমাদের শোনাবো। বিমল মিত্র লেখক, এনার লেখা ভূতের মুখেই ভূতের গল্প। তাহলে চলো বেশি দেরি করব না, গল্পটা শুরু করে দিই। তিনকড়িবাবু একদিন আমাদের চণ্ডীমণ্ডপের আড্ডাখানায় এসে হাজির। ভদ্রলোক জাহাজে কাজ করতেন, ফলে দূর দূরান্তের বহু দেশ ঘুরেছেন, অভিজ্ঞতাও তার প্রচুর। মাঝে মাঝে আমাদের চণ্ডীমণ্ডপের আসরে এসে নানান দেশের নানান গল্প বলেন। কখনো সে গল্প আন্দামানের জড়োয়াদের নিয়ে, কখনো হনুলুলুর বাসিন্দাদের নিয়ে। তিনকড়িবাবু যাই বলেন আমাদের বিশ্বাস করতে হয়, কারণ আমরা যারা রোজ বিকেলে এসে চণ্ডীমণ্ডপে আড্ডা জমাই তারা অনেকেই পশ্চিম বাংলার বাইরে পর্যন্ত যায়নি। অতএব তিনকড়িবাবুর সব গল্পই আমাদের বিনা প্রতিবাদে মেনে নিতে হয়, এবং এই মেনে নেওয়া অনেকটা অজ্ঞাতজনিত কারণে বাধ্যতামূলকই। উনি মাঝে মাঝে বিভিন্ন দেশের ভাষাও বলেন, আমরা বুঝতে পারি না, তবু স্বীকার করে নিই তিনকড়িবাবু যা বলেন তা ঠিকই। যে লোকটা এত দেশে ঘুরেছে তার পক্ষে বিভিন্ন দেশের ভাষার কিছু কিছু আয়ত্ত করা তেমন কঠিন নয়, বরং সহজেই আয়ত্ত করা স্বাভাবিক। তিনকড়িবাবুর নিজের জীবন খুবই দুঃখের। উনি সেবার জাহাজে করে দীর্ঘদিনের জন্য বেরিয়েছেন, আর সেবারেই কলেরা মহামারীতে ওর বউ, ছেলে ও মেয়ে সবাই মারা যায়। অবশ্য আমাদের এই কার্তিকপুর গ্রামে নয়, বউ ছেলে মেয়ে সেবার বাপের বাড়ি রসুলপুরে গিয়েছিলেন, এবং ওখানেই কলেরা রোগে তিনকড়িবাবুর বউ, ছেলে ও মেয়ে মারা যায়। সেই থেকে উনি জাহাজের কাজও ছেড়ে দিয়েছিলেন। সেই দুঃখজনক গল্পটা অবশ্য উনি নিজেই চণ্ডীমণ্ডপের আসরে বলেছিলেন। উনি যা বলেছিলেন তা নিচে তুলে দেয়া হলো। বুঝলেন মশাই, আমি জানতুম না আমার বউ, ছেলে ও মেয়ে রসুলপুরে গিয়ে কলেরায় মারা গেছে। আমি জানতুম ওরা রসুলপুরে আমার শ্বশুর বাড়িতে বেশ আনন্দেই রয়েছে। জাহাজ কোন বন্দর থেকে কোন বন্দরে যাবে এ কথা না জানার জন্য আমার শ্বশুর বাড়ির লোকেরা এই দুঃসংবাদ জানাতে পারেনি, আর জানানো অসম্ভবও ছিল না। আমাদের কোম্পানির জাহাজ বোম্বে ভিড়তেই আমি 1 মাসের ছুটি নিয়ে প্লেনে করে কলকাতায় চলে আসি। তারপর দমদম এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়ে একেবারে হাওড়া থেকে বেশ কয়েকখানা দামি শাড়ি, কয়েক বাক্স সন্দেশ কিনে নিই। আপনজন কেউ মারা গেলে দুঃসংবাদ না পেলেও মনটা কেমন যেন আনচান করে ওঠে। আমার শরীরে কোনো রোগ নেই, কিন্তু মনে একটা অস্থিরতা ছিল। সে অস্থিরতা এমনই যে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। রামগতিবাবু সে কথার জের টেনে বললেন, এসব দুঃখজনক অবস্থায় বোধহয় ভাষায় প্রকাশ করাও যায় না। বিনয় মিত্তির বললেন, আপনার এমন ভালো অবস্থা, এ তো টাকা পয়সা জমি জমা, কিন্তু খাওয়ার লোক একজনও রইল না। আপনার কিছু একটা হয়ে গেলে সব কিছুই বড় ভূতে লুটে পুটে খাবে। সদয়বাবু বললেন,
তা তো বটেই। তিনকড়িবাবু আবার শুরু করলেন। হাওড়া স্টেশন থেকে ট্রেনে চেপে একেবারে গিয়ে নামলুম কাটোয়া। অন্যদিন রসুলপুর যাওয়ার জন্য ট্যাক্সি বা রিক্সা পাওয়া যায়, কিন্তু কী কারণে কাটোয়ায় স্থানীয় হরতাল, অতএব হন্টন ছাড়া বলতে গেলে আর কোনো উপায়ই রইল না। কাটোয়া থেকে রসুলপুর প্রায় 10 মাইল দূর। স্টেশনে চায়ের দোকানটাই খোলা, খাবার দাবার কিছু নেই, কারণ কাটোয়ার দোকান বাজার সব বন্ধ। হরতালকারীরা দয়া করে স্টেশনের চায়ের দোকানটা যে কেন খুলে রাখার অনুমতি দিয়েছিলেন সেটাই আশ্চর্যের। আজকাল তো হরতাল বলে কয়ে হয় না, যখন তখন যে কোনো জায়গায় হরতাল হতে পারে। কেউ বাস চাপা পড়ল, অমনি বাস বন্ধ। যাকগে, স্টেশনের চায়ের দোকান থেকে চা পাউরুটি খেয়ে নিলাম, 4 প্যাকেট সিগারেট কিনে নিলাম, কিন্তু মালপত্র বইবে কে? 10 মাইল পথটা তো কম নয়। আমার জাহাজে চলা ফেরার অভ্যাস, ডাঙায় এতটা পথ হেঁটে চলার অভ্যাস অনেক দিনই নেই। যদিও বা কোনো রকমে হেঁটে হেঁটে যেতে পারি, কিন্তু মালপত্র নিয়ে হাঁটা একেবারেই অসম্ভব। চায়ের দোকানদারই দয়া পরবশ হয়ে একটা বিহারি লোককে ঠিক করে দিল। লোকটা ওই কটা মাল রসুলপুরে পৌঁছে দেবার জন্য 20 টাকা চাইল। শেষ পর্যন্ত রফা হলো 15 টাকায়। তাছাড়া আর উপায় কী? আমার শ্বশুরমশাই রসুলপুরের ডাক সাইডে জোরদার, জমিদার বাড়ির মতোই চক মিলানো বিরাট বাড়ি ছিল। সদর ফটকের বাঁ পাশে আবার হাতিশালাও ছিল। বর্তমানে হাতি না থাকায় মাঝে মাঝে ওখানে 2-4 জন ভবঘুরে আশ্রয় নিয়ে থাকে। অতএব কুলির মাথায় মালপত্র চাপিয়ে হাঁটা পথেই রওনা হলো। রসুলপুরের আগের গাঁ গায়ারামপুর। গায়ারামপুরেও তেমন লোকজন দেখলাম না। দিনের বেলা লোকজন নেই। ব্যাপার কি? এমনটা তো হওয়ার কথা নয়। বহুবার ট্যাক্সি চড়ে এ পথে গিয়েছি, এরকমটি কোনোবার দেখিনি। কুলিটার মনেও কীরকম সন্দেহ ঘনিয়ে এলো। সে বলল, आदमी लोग सब मर गया क्या? किसको नहीं दिखाई देता? দূর থেকে একজন চাষি জিজ্ঞেস করলো, কোথায় যেতেছেন গো? রসুলপুর। খুব দরকার বুঝি? হ্যাঁ, খুব একটা দরকার না পড়লি আজকাল কেউ রসুলপুরে যেতেই চায় না। কেন? গেলেই বুঝতে পারবেন। ভাবলুম ওখানে কোনো হোটেল বা ধর্মশালা নেই বলেই বোধহয় লোকটা এই কথা বলল। বললুম, একটু খাবার জল পাওয়া যাবে মিয়া? কর্তা, আমার বাড়ি সেই হোতা, নইলে 2-4টে ডাবের খাট। তা জলের অভাব কি? আর একটু এগুলেই ইউনিয়ন বোর্ডের টিউকল, রাস্তার পাশেতেই বাঁ হাতি পাবেন। এই টিউকলগুলান যদি আগে বসতো কলের রাতি, এতগুলান লোক মারা যেত না। একেই বলে চোর পালালে বুদ্ধি বাড়ে। এখানে বুঝি কলেরা লেগেছিল? কি আর বলবো, এক কলেরা রোগেই বহু লোক মারা গিয়েছে। এতক্ষণে বোঝা গেল গায়রামপুরের রাস্তাঘাট এত ফাঁকা কেন। কিছুটা এগুতেই বাঁ হাতে একটা টিউবওয়েল পাওয়া গেল। অতএব পেট পুড়ে বা প্রাণ ভরেই জল খাওয়া হলো। তারপর চলা শুরু। রসুলপুরে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গেল।
কিন্তু দোকানপাট বন্ধ কেন? এখানেও হরতাল নাকি? কুলি বলল, बाबूजी दाल में कुछ काला मालूम होता है। আরে কোনো ভাবনা নেই, এখানে আমার শ্বশুর বাড়ি, তারা জমিদার, যতই হরতাল হোক খাওয়া দাওয়া কোনো অভাব হবে না। তুই আজ রাতটা খেয়ে দে, বিশ্রাম নিবি, কাল সকালে চলে যাই। से बात ठीक है, बहुत थक गया। कितना दूर? বেশ কিছুটা এগুতেই আমার শ্বশুর বাড়ি। সদরে বিরাট ফটক, কিন্তু অন্ধকার কেন? এত বড় বাড়িটা অন্ধকারের মধ্যে যেন কেমন ভয়াবহ লাগছে। বাড়িতে লোকজন তো আর কম নেই, অথচ কোনো চিৎকার নেই, চেঁচামেচি নেই। সদর ফটক দিয়ে ঢুকেই বাঁ হাতে বৈঠকখানা ঘর। ফটকের সেই গালপাট্টা গফু দারোয়ানটাই বা কোথায়? দূরে পেঁচার ডাক, মনে হয় শিয়ালও ডাকছে। খুবই ভয় ভয় করতে লাগলো। বৈঠকখানার পাশেই নায়েবের ঘর। বৈঠকখানার দরজাও হাট করে খোলা। বৈঠকখানা ঘরে বসেই ডাকতে লাগলো, নায়েব কাকা, ও নায়েব কাকা। দুবার ডাকার পরই খড়মড় খটখট শব্দ শোনা গেল। নায়েব কাকা বাড়িতে থাকাকালে সচরাচর খড়ম পায়েই চলাফেরা করেন। অন্দরমহলে যাওয়ার অধিকার নেই। নায়েব কাকা এ বাড়িতে বহুদিন ধরে রয়েছেন। খাবার দাবার, চা জল খাবার ঝি চাকরেরা ওর ঘরেই দিয়ে যায়। এ বাড়ির নিয়ম কানুনই আলাদা। খড়মের আওয়াজ দরজার কাছে এসে থামল। অন্ধকারে মুখ দেখা গেল না, তবে বুঝতে পারলুম নায়েব কাকাই। क्या? আমি 3 কোটি কাকা। বন্ধুরা, গল্পটি আজকে এই পর্যন্তই। গল্পটি কিন্তু এখানে শেষ নয়, গল্পের শেষ পর্বটা নিয়ে খুব শীঘ্রই আবার ফিরব। আর গল্পটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নিত্য নতুন গল্প তোমাদের শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। রাধে রাধে।